আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এক শ্রেণীর লোক যারা আওয়ামী লীগের পক্ষের এবং আওয়ামী লীগের সমর্থক, সঙ্গে সঙ্গে সহযোগী, যেমন জাতীয় পার্টি, জাসদ, অন্যান্য যে সকল দল ছিল, তাদের স্বপ্ন এই আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। শেখ হাসিনা কালকে আসবে, পরশু আসবে, ডিসেম্বরে আসবেন, অথবা তিনি যেভাবে হেলিকপ্টারে করে, রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে তিনি দেশে দেশের সীমানা পাড়ি দিয়েছেন। তো আমাদের রাষ্ট্রীয় যাকে বলা হয় হেলিকপ্টার, রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন যে আপনারা যে বলেন এটা পালানো হলো কি করে? মানুষ তো পালিয়ে যায় ঠিক ভিন্নভাবে, কিন্তু তাকে তো রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে পাঠানো হয়েছে। এটাকে আপনি বলতে পারেন ফোর্সফুলি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জোর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা কৌশলগত কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা তিনি কৌশলগত কারণে দূরে সরে আছেন। কিন্তু কেন আপনারা বলবেন যে সে পালিয়ে গেছে এবং তার এই পালানো নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা কেন বলবেন? এটা হলো এক পক্ষের কথা। আর অপর পক্ষের কথা হলো যে আরে জানি সবই জানি, একটা কাগজে বাঘ এতদিন শুধু হুমবি দিতেন, তাম্বি করতেন, লম্ফ দিতেন, ঝম্প করতেন, আমাদেরকে ভয় দেখাতেন। মূলত আসলে তার কোনো সাহসই নেই। জনগণ গণভবনে প্রবেশ করবে, তার জন্য তো পর্যাপ্ত তার মিলিটারি সিকিউরিটি ছিল, এবং দেশের যে প্রচলিত সিকিউরিটি ব্যবস্থা, যদি মিলিটারির উপস্থিতিতে, এসএসএফ এর উপস্থিতিতে, প্রেসিডেন্টের জন্য আলাদা আবার একটা গার্ড বাহিনী আছে, পিজিআর। তো পিজিআর এবং এদের এন্টি এয়ারক্রাফট মিসাইল পর্যন্ত তাদের কাছে আছে। অর্থাৎ গণভবনের উপর দিয়ে যদি কোনো প্লেন যায়, হেলিকপ্টার যায়, তাদেরকে ভূপাতিত করার মতো একেবারে শক্তি, স্বাধীন শক্তি তাদের রয়েছে। এবং দুটো বাহিনী, একটা হলো পিজিআর মানে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট, জনাব শাহাবুদ্দিন চুপ্পু, এটা সেনাবাহিনীর কমান্ডে চলে না, তারা প্রেসিডেন্টের কমান্ডে চলে, এবং প্রেসিডেন্ট এবং তার সামরিক সচিব যেভাবে কমান্ড করবেন ঠিক ওইভাবে তারা চলবে। এই একটা প্রতিষ্ঠান আছে। 2 নম্বর প্রতিষ্ঠান আছে হলো এসএসএফ। এটি প্রধানমন্ত্রী কমান্ডে চলবেন এবং এটাও সেনাপ্রধানের কমান্ডে চলবেন না। 3 নম্বর প্রতিষ্ঠান হলো ডিজিএফআই। তো একটা বিশাল ডিজিএফআই একটা সংগঠন আছে, তাদের কাছে অস্ত্র আছে, অত্যাধুনিক সমস্ত কিছু আছে। এটিও সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। দেন এনএসআই। তো এই জায়গাগুলো তার ছিল। তো তার সেই জায়গাগুলো থাকার পরও তিনি যদি জিদ করতেন যে আমি থাকবো, তাহলে এখানে যদি এসএসএফ ফেল করত, পিজিআর ফেল করত, তারপর ডিজিএফআই ফেল করত, এদের সবাইকে মরতে হতো, মিউটিনি, এবং তাদেরকে প্রথমত প্রধানমন্ত্রীর জীবনে নিরাপত্তা দিতে হতো। আর যদি তারা তখন পালাতেন বা তারা তখন দায়িত্ব না নিতেন, তাহলে এই বাহিনীগুলোকে অবলুপ্ত করা হতো, একেবারে জাস্ট ডিজলভ করে দেওয়া হতো। তো সেই কাজটি কেন শেখ হাসিনা করলেন না? তিনি তো ইজিলি সেই কাজটি করতে পারতেন। তো সেই কাজটি তিনি যদি করতেন, তাহলে তিনি তো থাকতে পারতেন, সেখানে ইজিলি থাকতে পারতেন। তার কথা পুলিশ শুনেনি বা তার কথা মিলিটারি ওয়াকারুজ্জামান শুনেননি, সেটা ভিন্ন পার্ট। কিন্তু এসএসএফ এই বা পিজিআর, চুপ্পু সাহেবের যেটা রয়েছে, এখানে যে তাদের হাতে আর্মস অ্যামুনেশন রয়েছে, এর চেয়ে অত্যাধুনিক এবং এর চেয়ে মারণাস্ত্র বাংলাদেশে অন্য কোনো বাহিনীর হাতে বা অন্য কোনো বিভাগের হাতে নেই। তো সেই জিনিসগুলো তিনি ব্যবহার না করে তিনি উড়ে গেলেন, তিনি চলে গেলেন। এটা তো এক ধরনের মহিলা, তার সাহস নেই, তিনি পালিয়ে গেছেন। তো তিনি যখন পালিয়ে গেছেন, তখন তার পদত্যাগের প্রশ্ন আসবে কেন, এটা আসবে কেন, ওটা আসবে কেন, এই সকল বিষয় নিয়ে নানা রকম কথাবার্তা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবং একই সঙ্গে
আবার একথাও বলা হচ্ছে যে এই যে এতগুলো মানুষ, প্রায় ২,০০০ মানুষের রক্তের বন্যা বাংলাদেশে ঘটিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই ২,০০০ মানুষের মধ্যে অজ্ঞাত সংখ্যক পুলিশ রয়েছেন, আহত এবং নিহত। অন্যান্য বাহিনীর আছে। তারপর যে ধরনের গুজব আছে যে বাংলাদেশে অনেক ভারতীয় লোক কাজ করতেন, ইন্টেলিজেন্সের লোক কাজ করতেন, তারাও যদি ২, ৪, ১০ জন ২০ জন মারা গিয়ে থাকেন, সেটা তো অস্বাভাবিক কিছু নয়। ছাত্রলীগের অনেকে মারা গেছেন, আওয়ামী লীগের অনেকে মারা গেছেন। তো আসলে সত্যিকার অর্থে পক্ষ এবং বিপক্ষের কতজন লোক মারা গিয়েছেন এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত টু দি পয়েন্টে কোনো কিছু বলতে পারছি না। একটা বিদেশের সংস্থা তারা বলেছে কত ১২০০ না ১৩০০, সরকারের পক্ষ থেকে ২,০০০ কথা বলা হচ্ছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ এবং আওয়ামী লীগ বিএনপি লোকদের যদি প্রাণহানির ঘটনা যোগ করা হয় তাহলে এটা আরও বেশি হবে, এবং যে কজন লোক পুলিশের গুলিতে মারা গেছে বা ছাত্রলীগের হাতে মারা গেছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোক ঠিক আওয়ামী লীগ, তারপরে ছাত্রলীগ এবং পুলিশের মধ্য থেকে মারা গিয়েছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে যে কথাগুলো হচ্ছে সেই কথার প্রেক্ষিতে যেহেতু সবসময় বিজয়ীর পক্ষে ইতিহাস থাকে, এখন যা কিছু হচ্ছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সমন্বয়ক তাদের পক্ষে যে কোনো কথা বলা, যে কোনো বিষয় হজম করা, যে কোনো বিষয়ে অভিযোগ করা, যে কোনো কর্মকাণ্ড করা, এটা কোনো বিষয় নয় এবং এটাই স্বাভাবিক। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে যখন আমরা জয়লাভ করেছিলাম এবং আজকের সমন্বয়কদের মতো তখন ছাত্রলীগ ছিল, আজকে ডক্টর ইউনূসের মতো তখন বঙ্গবন্ধু সরকার ক্ষমতায় ছিল এবং তারা যা বলতেন সেটাই আইন। বঙ্গবন্ধু বলতেন অমুককে ধরো, সঙ্গে সঙ্গে সেটা তামিল হতো, সিরাজ শিকদারকে মারো, ওকে, জেলখানা দরজা খুলে দাও, আমি আসব এবং আমি খানে সবুর সাহেবের সঙ্গে দুপুরের খাবার খাবো, সেটাই আইন। তো এটা বিপ্লব পরবর্তী বা স্বাধীনতা যুদ্ধ পরবর্তী একটি দেশে রাষ্ট্রে সেটা হয় এবং সেটা এখনও এই বাংলাদেশে হচ্ছে সমন্বয়কদের ক্ষেত্রে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। এটি কতটা ভালো এবং কতটা মন্দ এটি আগামী দিনগুলোতে প্রমাণিত হবে। অর্থাৎ এই কাজগুলো যদি সত্যিকার অর্থে ভালো কাজ হয় তাহলে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বা তার পোর্টফোলিওর জন্য বা তাকে ইতিহাসে অমরত্ব দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। কিন্তু যদি এটি ভালো না হয় তাহলে কি হবে, তার সরকারের যে স্ট্রেংথ, শক্তি, এটা কমে যাবে, তিনি নিন্দিত হবেন এবং তার যত সম্ভাবনাগুলো রয়েছে সকল সম্ভাবনা ক্রমান্বয়ে স্তমিত হতে থাকবে। তো এরকম যখন চলছে তখন সবাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের এই যে বাড়াবাড়ি, ক্ষমতা থাকাকালীন সময় বাড়াবাড়ি, তাদের শত সহস্র অপকর্ম, সেই অপকর্মের ফিরিস্তি কত কোটি মানুষের জীবনে যে কতভাবে ঘটেছে এবং পথে প্রান্তরে কিভাবে যে ছড়িয়ে পড়েছে। আমি অন্যের কথা না বলে আমার নিজের কথা বলি। যেমন ধরুন, আমি যখন জেলে গেলাম আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে, আমার অপরাধ ছিল শেখ হাসিনার খুব প্রিয়জন এবং এখন আপনারা সবাই জানেন জনাব সালমান এফ রহমান সাহেবের সঙ্গে আমার যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটার মধ্যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। আমার কাছে মনে হতো শেখ হাসিনা ইজ আ অ্যাঞ্জেল, তিনি একজন ফেরেশতা, তিনি পাপ করতে পারেন না, ঘুষ খেতে পারেন না, অন্যায় করতে পারেন না। এবং আমার 2009 সনে আমার যে বয়স এবং ওই সময়টাতে আমার যে ক্ষমতায় আবেগটা থাকাটা একেবারে স্বাভাবিক। তো এই কারণে যাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আসতো এবং কথা হতো, যেমন আবুল হোসেন সাহেব, তো তাকে নিয়ে কথা হতো যে তিনি পদ্মা সেতু থেকে টাকা চুরি করবেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে টাকা চুরি করবেন, এক অংশ শেখ হাসিনাকে দিবেন, এক অংশ জয়কে দিবেন, তারপর আর এক অংশ রেহানাকে দিবেন। এই ধরনের কথা আমরা বাইরে শুনতাম। তা আমি টেকনিক্যালি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমি সেই আবুল হোসেনের একটা দৌড়ের গল্প, যে শেখ হাসিনা যে সো বিগ, যে আবুল হোসেনের সঙ্গে তার যাকে বলা হয় লেনাদেনা করতে হবে বা তাকে মঞ্চে বানিয়ে তার কাছ থেকে কমিশন নিতে হবে, এটা সম্ভব নয়। তিনি বলেছেন তুমি দৌড় দাও, আর আবুল হোসেন দৌড় দিয়েছে।
তো দিস ইজ দ্য রিলেশন। কিন্তু সেটা করে কি হলো, আবুল হোসেনের সঙ্গে আমার একটা সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এবং আবুল হোসেন সাহেব যেহেতু খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার কানেকশনে যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল সবাই আমাকে বললো যে এই ছেলেটা একটা অকালপক্ষ, এর ওটা ফেঁকে গেছে, ওটা ফেঁকে গেছে। ফলে আমি কোণঠাসা হয়ে পড়লাম। কেন? শেখ হাসিনার জন্য। আবার সালমান এফ রহমান সাহেবকে নিয়ে যখন বদনাম হলো যে তিনি এই ব্যবসা করেন, ওই ব্যবসা করেন, শেয়ার মার্কেট লুট করেন, তার একটা বিরাট অংশ তিনি শেখ পরিবারকে দেন, তখন আমি সালমান এফ রহমান সাহেবকে গালাগাল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মূলত তিনি যদি শেখ হাসিনার এত আপনজন হতেন, তো দেখেন এই যে আমি গালাগালি করতেছি, তা আমাকে তো তিনি মানে আস্ত রাখতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল আসলে তিনি সত্যি আমাকে আস্ত রাখলেন, আমাকে জেলে পাঠালেন, তখন ভীষণ রকম অভিমান হলো, কষ্ট পেলাম। এবং আমি বললাম যে না, আওয়ামী লীগের এই রাজনীতি আমি আর করব না। এমপি হওয়ার স্বাদ আমার মিটে গেছে, নমিনেশন চাইব না, ইলেকশন করব না। তো এইভাবে ধীরে ধীরে আমি সরতে থাকলাম দল থেকে। 4 বছরে ধীরে ধীরে গুটিয়ে আনলাম এটা নিউট্রাল। তারপর যখন 2018 সনে কিসে হলো আবার আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইলাম। এটা যারা রাজনীতি করেন তারাই বুঝতে পারবেন, এটা এক ধরনের চুলকানির মতো। ইলেকশন আসলে যাদের মধ্যে পলিটিক্যাল একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, একবার এমপি হয়েছেন, তাদেরকে আবার লোকজন জ্বালাতে থাকে, তারপরে তাদের নিজেদের শরীরের মধ্যেও নানা রকম উত্তেজনা তৈরি হতে থাকে। তো সেই দিক থেকে আমার মধ্যে সেরকম হলো। হওয়ার পরে যখন আবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলাম না, তখন আবার বিএনপি থেকে যখন আমাকে ফোন করা হলো, অফার দেওয়া হলো, আমি চিন্তা করলাম সুযোগ বারবার আসে না, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ একটু দেখিয়ে দিই যে তারা আমাকে যতটা অবমূল্যায়ন করেছে, স্টিল আই হ্যাভ এ মার্কেট প্রাইস, আই হ্যাভ এ ভ্যালু, আই হ্যাভ অ্যাকসেপ্টেন্স। শুধু এই কারণে আসলে বিএনপিতে যোগদান করে, ওরকম আসলে এমপি হওয়া বা বড় কিছু হওয়া। এবং দেখেন যে 2018 থেকে এখন পর্যন্ত আছি, কখনো জীবনে একবারও বিএনপির অফিসে যাইনি, বিএনপির একটা মেম্বারশিপও আমার নেই, বা কোনো দলের প্রয়োজন বা মানে দলের কোনো লোকের ক্ষেত্রে মানে ওরকম না। এটা ইলেকশন করা দরকার, ইলেকশন করেছি। আমি যেরকম লেখালেখি করা, এই ভিডিও করা, টকশো করা, ওটা আওয়ামী লীগের আমলে যেভাবে করতাম, বিএনপির জামানাতে সেভাবে করছে। আবার এই যে এখন একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় প্রশংসাকারী হিসেবে আমি ছিলাম, কিন্তু যখন তিনি ক্ষমতা আসছেন আমি সমালোচনা করেছি। এটা কেন জানি আমার একটা অস্থি মজ্জার সঙ্গে মিশে গেছে। তো সেই আমাকে আওয়ামী লীগ কিন্তু সহ্য করতে পারেনি। তখন তারা কি করলো, সেই 2018 সনের পরে আমার পৈতৃক বাড়িটি ভেঙে ফেললো। এরপর আমার একটা শখের গাড়ি, আমার অনেকের অনেক ধরনের থাকে, আমার অত টাকা পয়সা নেই, কিন্তু গাড়ির প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি অনেক আগের থেকে, সেই গত 30 বছর ধরেই যখনই বাজারে একটা ভালো গাড়ি আসে, সবচেয়ে ভালো একটা গাড়ি আমি কিনি। এবং সেই গাড়ি আমি আমার ব্যবসা বাণিজ্যের, অনেকে বাড়ি করে, অনেকে ব্যবসা বাড়ান, কিন্তু আমার একটা গাড়ির দুর্বলতা আছে। তো এরকম আমার একটা সবচেয়ে ভালো গাড়ি, একটা অডি 8L, মানে ইটস এ মানে বেস্ট কোয়ালিটির কার এই মুহূর্তে ঢাকা শহরে যে ভালো গাড়ি আছে। তো সেই গাড়িটা আমি অফিসে যাতায়াত করি সেই গাড়িতে। এবং সেই গাড়িটা আমাকে এই শেখ হাসিনার পতনের পর, পতনের ঠিক 1 মাস 2 মাস আগে গাড়িটা ভেঙে দিল। এদিকে ডিজিএফআই ভাঙলো, ছাত্রলীগ ভাঙলো, না এনএসআই ভাঙলো, এটা আমি এখন পর্যন্ত জানি না। তো এত কষ্ট পেলাম যে আসলে সেক্ষেত্রে আমি চেয়েছি যে যে কোনো মূল্যে কে আসলো না কে এলো, বিএনপি আসলো, জামাত আসলো, কে আসলো না গেল, এতে আমার কিছু আসে যায় না, শেখ হাসিনা যাক। দোয়া করেছি, চেষ্টা করেছি, সাধ্যমতো কাজ করেছি, ফলে তিনি এখন গেছেন, আমি খুব খুশি। এখন প্রশ্ন হলো, এই যে শেখ হাসিনা যে ফিরে আসতে চান, তার দ্বারা যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার শত কোটি টাকার ব্যবসা ছিল, দেউলিয়া হয়ে গেছি, সেই সমস্ত ব্যবসা বন্ধ। তারপর সেই 2008 সন থেকে যদি আমি ব্যবসা আমার সেই কন্টিনিউ থাকতো, শুধুমাত্র বৈধ ব্যবসা করে আমার বন্ধুরা আমার চেয়ে যারা ব্যবসায় আমার দ্বিতীয় স্তরে ছিল, তারা অন্তত পক্ষে এক একজনে সে 2009 থেকে এই পর্যন্ত, যেমন ধরেন 2009 সনে আমার যে ফ্যাক্টরিটি, এটি 100 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল। আমার যে বন্ধু, কয়েকজন বন্ধু, তাদের সেই 2008 সনে তাদের যে ফ্যাক্টরি গার্মেন্টসগুলো, তারা ছিল এই কত 20-25 কোটি টাকার ব্যবসা। সেই ব্যবসা এখন তাদের 10,000 কোটি টাকার বড় ব্যবসা হয়ে গেছে গার্মেন্টস গ্রুপ। তা আমার হতে পারতো, আমি তো তাদের সেই ব্যবসা অগ্রগামী। এই যে দেখেন এখন ওয়ালটন গ্রুপ, তো ওয়ালটন গ্রুপকে আমি খুব ছোট অবস্থায় দেখেছি। আমার শিপিং ব্যবসা, তাদের ওই চায়না থেকে 2-3 কন্টেনার করে মাল আসতো,
আমার জাহাজে আসতো, এই মালগুলো তারা ছাড়িয়ে করতেন। আজ ওয়ালটনের কোম্পানিতে 40,000 লোক চাকরি করে। তো আমি হয়তো ওয়ালটনের মতো হতে পারতাম। আজকে বাটারফ্লাই বলেন, মিনিস্টার বলেন, এই ইলেকট্রোমার্ট বলেন, মানে এই ব্যবসায়িক জগতে এদের অনেকের চাইতে কিন্তু আমি সিনিয়র, অনেকের চাইতে আমি সিনিয়র। তো আমার এই ব্যবসার যে সম্ভাবনাটা এই শেখ হাসিনার হাতে শেষ হয়ে গেছে। আমার একটা পৈতৃক বাড়ি তারা সহ্য করতে পারেনি, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমার গাড়িটা তারা এভাবে পিটিয়েছে। বলেন আমার কষ্টটা, আমার সঙ্গে যে পাপ করেছে, অন্যায় করেছে, এই পাপ এবং অন্যায় আওয়ামী লীগ কীভাবে, আমি কিভাবে মাপ করব, আর আওয়ামী লীগ কী করে এখান থেকে মাপ পেয়ে যাবে? এটা হলো প্রশ্ন। শুধু আমার মতো এরকম হাজার হাজার মানুষের সঙ্গে নয়, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নয়, কোটি কোটি মানুষের সঙ্গে, সে সারা বাংলায় যে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে এবং এইগুলোর পাপ মোচন করতে হবে। তা না হলে ওই যে ফিরে আসবে, এটা স্বপ্নই থেকে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।